বুঝতে পারছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা ইতোমধ্যে যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং এরপরে যারা যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি ঈদ পরবর্তী শুভেচ্ছা। আমরা ইতোমধ্যে আমাদের পবিত্র ঈদুল আজহা আমরা উদযাপন করেছি এবং ঈদুল আজহার পরে আজকে ছিল ১ম অফিস। আমার আজকে অফিসও ছিল এবং সন্ধ্যা পর্যন্ত অফিস হয়েছে। তো যাই হোক, আপনারা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আশা করছি যে আপনারা আগামী দিনের এগ্রিপ্রেনার হিসেবে কাজ করবেন এবং আপনাদের মাধ্যমেই আগামীতে আমাদের আনকমন এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা রপ্তানি করতে সক্ষম হব। আমি খুব সংক্ষিপ্তভাবে আমার পরিচয়টা দিতে চাচ্ছি যে আমি সৈয়দ মনিরুল হক। আমি কোয়ারেন্টাইন প্যাথোলজিস্ট, প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশন, সমুদ্র বন্দর, চট্টগ্রাম। আমি এগ্রিকালচারিস্ট। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার অ্যান্ড এমএস ইন এগ্রিকালচারাল কেমিস্ট্রি সম্পন্ন করেছি এবং সম্পন্ন করার পরে আমি বেশ কয়েকটা সার্ভিস আমি ছিলাম। তার মধ্যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে আমি এসএসও, দ্যাট ইজ সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছিলাম। সেখানে চাকরি করার সুবাদে আমার যে ইনস্ট্রুমেন্টাল যে মেথডগুলি রয়েছে, আপনারা অনেকেই যারা পার্টিসিপেন্ট আছেন অনেকেই হয়তো বা ব্যবসা করছেন, অনেকেই আরম্ভ করবেন। তো সুতরাং এ আজকের যে সমস্ত জিনিসগুলো পাঠাতে গেলে আমরা যে পেস্টিসাইড ইউজ করি এবং পেস্টিসাইডের অতিরিক্ত মাত্রা যেটা থেকে যায়, সেটাকে পেস্টিসাইডের অবশিষ্টাংশ সেটাকে বলি আমরা রেসিডুয়াল ইফেক্ট। এমআর এর হচ্ছে ম্যাক্সিমাম রেসিডুয়াল ইফেক্ট এবং সেটা বের করার জন্য যে ইন্সট্রুমেন্টাল সাপোর্ট আমাদের লাগে সেটা হচ্ছে এইচপিএলসি, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, মাস স্পেকট্রোফটোমেট্রি, ইলাইজা। এবং এই যন্ত্রগুলির উপর আমি ওই অ্যাটমিক এনার্জিতে থাকাকালীন সময়েই সেই যন্ত্রগুলির উপর আমি প্রশিক্ষণ সম্পন্ন করেছি এবং এগুলো দিয়ে কিছু আর্টিকেলও আমি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের যে সমস্ত জার্নাল রয়েছে কিছু আর্টিকেলও আমি পাবলিশ করেছি। এটা আমার এই কাজের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। আমি এর আগেও আমি পুরা চাকরিটা কালটাই আমার প্ল্যান কোয়ারেন্টিন এবং অ্যাটমিক কমিশনে কেটেছে। আমি আগে ল্যান্ড পোর্ট বাংলাদেশ সবচেয়ে বড় ল্যান্ড পোর্ট বেনাপোল, আমি সেই ল্যান্ড পোর্টে ছিলাম এবং এখন সবচেয়ে বড় সমুদ্র বন্দর প্লান কোয়ারেন্টাইন স্টেশন শ্রীপুর চট্টগ্রামে বর্তমানে কর্মরত আছি। তো এখানে থাকার জন্য, যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট, আপনারা জানেন যে এখানে 80% ইম্পোর্ট এবং অ্যান্ড মোর দেন 90% এক্সপোর্ট এই চট্টগ্রাম সিপোর্টের মাধ্যমে হয়ে থাকে এবং সিপোর্টে চাকরি করার সুবাদে অনেক তথ্য, অনেক অনেক আনকমন জিনিস যেগুলো আছে আমরা বিদেশে রপ্তানি করি। আমি শুরু থেকেই সেটা চেষ্টা করে আসছি সে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এতে আমার একদিকে কিছুটা কাজ সহজ হয়েছে। অনেকেই যারা নিউ এন্টারপ্রেনার যারা আমার কাছে আসেন, এসে তারা প্রশ্ন করেন যে, "স্যার, বিদেশে পণ্য পাঠাতে গেলে আমাদের কি, কি কাগজপত্রের প্রয়োজন হবে? কিভাবে আপনার পণ্যটা পাঠাবো? সোর্সিংটা কিভাবে করব?" তো প্রতিদিনই আমার প্রায় এই প্রশ্নগুলো উত্তর দিতে হয়। তো আমি দেখলাম যে আমার কাজকে একটু সহজ করি। আমি তখন একটা Facebook পেজ খুললাম। যে সেই Facebook পেজের মাধ্যমে যে আমার এখানে কি, কি পণ্য রপ্তানি হয় এবং এই পণ্য রপ্তানি করতে গেলে কি, কি কাগজপত্রের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি সেখানে আপলোড দিয়ে রেখেছি। যার ফলে আমি যেটা করি এখন, সেই Facebook পেজের সাথে আমি এড করে দেই। তারপরে বলি যে, "আপনারা এখন এই পেজের মধ্যে গেলেই আপনারা সব তথ্য পেয়ে যাবেন। আর যদি কোন তথ্য না পান, সেক্ষেত্রে আমাকে ফোন করবেন কিংবা আমাকে অফিসে এসে হোক, ফোনে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আমাকে মেসেজ দিলে আমি চেষ্টা করব আপনার সে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য।" এতে করে একদিকে আমার কাজ যেমন সুবিধা হয়েছে, অন্যদিকে এই কৃষি এবং কৃষিজাত পণ্য রপ্তানি নিয়ে অনেক কিছু ভিডিও এবং অনেক আর্টিকেল আমার লেখার সুযোগ হয়েছে এবং আপনারাও যদি সেই Facebook পেজের মধ্যে যান, আশা করব যে অনেক তথ্যই আপনারা পেয়ে যাবেন। সেই পেজটা হচ্ছে আমার প্লান্ট কোয়ারেন্টিন ইন বাংলাদেশ।
এই হচ্ছে আমার একটা ফেসবুক পেজের নাম, প্লান্ট কোয়ারেন্টাইন ইন বাংলাদেশ। আর আরেকটা পেজ আমার রয়েছে, সেটা হচ্ছে এগ্রি এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন। এগ্রি এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন। এই কাজের ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আনকমন কোনো প্রোডাক্ট যখন এক্সপোর্ট হয় সে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যে পণ্যগুলো কোথা থেকে আসছে, যে কোন দেশে যাচ্ছে, কি প্রক্রিয়া আমরা ইন্সপেকশন করলাম এবং কিভাবে পণ্যটা বিদেশে রপ্তানি হচ্ছে, তাতে করে অনেকেই উপকৃত হয়। যাই হোক, এবং আমি এই কাজের সুবাদে আমি বেশ কয়েকবার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। ইন্ডিয়ায় বেশ কয়েকবার গিয়েছি, আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান এবং বিভিন্ন দেশে এই প্ল্যান কোয়ারেন্টাইনের উপর বিভিন্ন ধরনের পড়াশোনা, ইনসেক্ট আইডেন্টিফিকেশন, কোয়ারেন্টাইন ট্রিটমেন্ট, এই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশ থেকে কৃষি পণ্য কিভাবে আরো অধিকতর পরিমাণে আমরা রপ্তানি করতে পারি, এবং তারই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি। আমি চেষ্টা করব যে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে তো চিন্তার খোরাক আপনাদের মাথায় দেওয়ার জন্য, যারা আগামীতে ব্যবসা করবেন তাতে করে আপনাদের সুবিধা হবে। কারণ এখন যেহেতু অনলাইনের যুগ, আধুনিক প্রযুক্তির যুগ, এখন সবাই যে কোনো ব্যবসা বাণিজ্য আপনারা করবেন তার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে যদি সেটা আপনারা আরম্ভ করেন, তাতে করে একদিকে আপনার সুবিধা হবে যে আপনি আহ, মানে ব্যবসাটা সা- মানে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর যদি আপনি, যেহেতু একটা ট্রেড, ব্যবসা হচ্ছে একটা আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড, এবং ইন্টারন্যাশনাল ট্রেড যখন আপনি করবেন তখন আমাদের দেশে যে নিয়মকানুনগুলো রয়েছে এবং আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা না থাকলে আগামীতে এই এগ্রি এক্সপোর্ট করা খুব সমস্যা হয়ে যাবে। এতদিন পর্যন্ত আমরা যেভাবে এগ্রি এক্সপোর্ট করেছি, দিন দিনই এটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ তারা মানে নতুন নতুন তারা কমপ্লায়েন্স দিচ্ছে, অর্থাৎ তারা সত্য আরোপ করছে যে এই পণ্যটা পাঠাতে গেলে তোমার এই টেস্ট করে পাঠাতে হবে, এবং এটা ফিল্ডে যখন থাকবে তখন এইটাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে হবে, এটাকে ট্রেসেবিলিটি এনশিওর করতে হবে। বিভিন্ন ধরনের সত্য কিন্তু আসছে এবং দিন দিনই এই জিনিসটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কাজেই এখন আমরা যারা এগ্রি এক্সপোর্ট করব, আমরা কিন্তু পড়াশোনা করে আমরা এই বিষয়ে জেনে শুনে বুঝে আমরা আগাবো। আমি সবসময় একটা কথা বলে থাকি যে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। আমাদের যে ফার্টাইল ল্যান্ড, আমাদের যে ওয়েদার এবং আমাদের যে ব্যাপক জনসম্পদ রয়েছে, যে কাজে লাগে অনেক অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ রয়ে গেছে। তথ্য না জানার জন্য, কিংবা এই ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স বলতে আমি বোঝাচ্ছি যে আপনি একটি পণ্য আপনি থাইল্যান্ডে পাঠাবেন কিংবা একটা পণ্য ভিয়েতনামে পাঠাবেন। এখন সে একটা সহজ উদাহরণ দিয়ে আরম্ভ করতে চাই। যেমন আলু, আলু বাংলাদেশ থেকে এই সমুদ্র বন্দরের মাধ্যমে যথেষ্ট পরিমাণ আলু কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে। আমরা এক বছরে সর্বোচ্চ ৫৬,০০০ মেট্রিক টন আলু কিন্তু রপ্তানি করেছি, এবং এই রপ্তানিটা কোথায় করেছি? মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আরব আমিরাত, কাতার, দুবাই, বাহরাইন, এই কয়েকটা দেশে আমরা রপ্তানি করেছি। তো এখন প্রশ্ন আসে, আমরা শুধুমাত্র এই কয়েকটা দেশে কেন রপ্তানি করলাম? বাট হোয়াই নট কানাডা, হোয়াই নট ইউরোপ, হোয়াই নট অস্ট্রেলিয়া? হ্যাঁ, কেন সেসব দেশে নয়? আমরা কিন্তু যে কান্ট্রিগুলো করেছি এটা কিন্তু আহ, একেবারে উন্নত বিশ্ব নয়। সুতরাং আমরা উন্নত বিশ্বে কিন্তু রপ্তানি করতে পারছি না। তার কারণটাই হলো যে ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স, অর্থাৎ প্রত্যেকটা দেশই চায় যে তার দেশের ইকোনমিকে বুস্ট আপ করার জন্য। এখন আমার দেশের যে পোকা, যে ইনসেক্ট বা ডিজিজ নেই, এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যেহেতু বাংলাদেশ অনেক পণ্য আমদানি করে থাকে আমরা, বা মানুষ এক দেশ থেকে অন্য দেশে যে থাকে, এখন এই আমদানি রপ্তানির সময় কোনো যদি অবাঞ্ছিত রোগ, পোকামাকড় আমাদের দেশে প্রবেশ করে, যেটা আমাদের দেশে নেই, এবং সেটা যদি আমাদের যে প্রধান খাদ্য যে ধান, এবং ধানে যদি কোনোভাবে সেটা এফেক্ট করে, এবং যদি এক বছর কোনো কারণে আল্লাহ না করুক কোনো ফসল যদি উৎপন্ন না হয় কিংবা কোনো নষ্ট হয়ে যায়, তাহলে এই যে খাদ্যের যে ঘাটতি, দেশে যত টাকাই থাকুক না কেন,
আপনার কিন্তু কোনো দেশই তার দেশের ফুড সিকিউরিটি, ফুড সেফটি নিশ্চিত না করে কিন্তু পণ্য এক্সপোর্ট করবে না। সুতরাং টাকা থাকলেও কিন্তু তখন আপনি পণ্য এই আমদানি করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা দেশই এরকম চায় তার দেশের কৃষি এবং কৃষিকে সেফ রাখার জন্য, যেন আমি যে পণ্যটা রপ্তানি করছি তার মাধ্যমে এমন কোনো রোগ পোকামাকড় আমার দেশ থেকে যে তার দেশে যেন ক্ষতি করতে না পারে, এর জন্য তারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বিধিবিধান আইন কানুন প্রণয়ন করে থাকে। এবং এই যে কাজটা আমরা এক দেশে রোগ জীবাণু অর্থাৎ ইনভেসিভ অ্যালাইন স্পেসিস যেন আরেকটা দেশে প্রবেশ করতে না পারে, এটাকে যে কন্ট্রোল করা, এই কন্ট্রোল করাটাকে কিন্তু আমরা বলছি প্লান্ট কোয়ারেন্টিন। এবং আমি যে ডিপার্টমেন্টে আছি সেটা হচ্ছে প্লান্ট কোয়ারেন্টিন। এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের একটি অংশ। এটা প্লান কোয়ারেন্টিন উইং একটা আছে। সে উইং এর মাধ্যমে বাংলাদেশে এখন প্রায় 26টি স্টেশন বর্তমানে ওয়ার্কিং অবস্থায় আছে। বাংলাদেশে যতগুলি এয়ারপোর্ট রয়েছে, যতগুলি ল্যান্ড পোর্ট রয়েছে এবং সিপোর্ট রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই প্লান্ট কোয়ারেন্টিন অফিস আছে। যেখানে কাস্টমস আছে সেখানে প্লান্ট কোয়ারেন্টিন অফিসও আছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের অবাঞ্ছিত রোগ পোকামাকড় আমাদের দেশের জন্য প্রবেশ করতে না পারে, সেটাকে যেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করা, সেটাকে যেমন নিয়ন্ত্রণ করা, এবং সেটা কোনো কিছু থাকলে পরে সেটাকে কোয়ারেন্টাইন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে সেইভাবে দেশে প্রবেশ করতে দেওয়া। ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক যে বিধিবিধান আছে, আপনারা জানেন যে এখন এই লাইনে কথা বলতে গেলে আসলে অনেক আইন কানুনের কথা আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ছোট্ট একটা কাগজে যদি আমার টেকনিক্যাল যে টার্মিনোলজি গুলি আমি ইউজ করব কাগজে যদি লিখে রাখেন এবং তার পরবর্তীতে যদি আপনারা সেগুলো সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা সে বিষয়ে বিশদ তথ্য আরো পাবেন, যেটা আপনাদের জন্য সহায়ক হবে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আগে যেটা ছিল গ্যাট, গ্যাট হয়ে গেল WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমেই কিন্তু সারা বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়। এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারা করলো কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার, যেহেতু এটা কৃষি এবং কৃষিজাত পণ্য, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাওকে দায়িত্ব দিল যে ট্রেড করতে হবে। যেহেতু আহ কোনো দেশই পৃথিবীর স্বয়ংসম্পূর্ণ না, আমার দেশে যেটা অতিরিক্ত মাত্রায় আছে সেটা অন্য দেশে রপ্তানি করব, এবং আমার দেশে যেটা নেই অন্য দেশ থেকে আমদানি করতে হবে। এইভাবেই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। সুতরাং এই সেফ ট্রেড করতে গেলে তখন সারা বিশ্ব একটাই তো বসলো যে আমাদের একটা আইনের মধ্যে আসতে হবে যে আমরা এক দেশের রোগ জীবাণু অন্য দেশের জন্য প্রবেশ করতে না পারে। এর জন্য তারা IPPC গঠন করলো, ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন কনভেনশন। সে IPPCর আওতায় তারা আন্তর্জাতিক আইন প্রণয়ন করলো। এখন পর্যন্ত প্রায় সেটা 47টা আইন ইতিমধ্যে হয়েছে, যেটাকে বলা হয় ISPM, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ফাইটোস্যানিটারি মেজার্স, ISPM। এটাই হচ্ছে আন্তর্জাতিক নীতি বিধিবিধান, যেটার মাধ্যমে আন্তর্জাতিক ট্রেড পরিচালিত হয়। এটাই হচ্ছে আন্তর্জাতিক ট্রেডে দুই দেশ যখন নেগোসিয়েশন করবে, কোনো কারণে এক দেশের পণ্য আরেক দেশে আটকে গেলে তখন এই আন্তর্জাতিক আইন কানুন অনুসারেই কিন্তু সেটা সমাধান করা হয়। যেহেতু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি অফ IPPC, সুতরাং বাংলাদেশকেও সেটা রক্ষা করে চলতে হয়। অর্থাৎ আমি এমন কোনো পণ্য বিদেশে রপ্তানি করব না কোনো দেশে যে আমি একটা পণ্য সিঙ্গাপুরে পাঠাচ্ছি। সুতরাং আমাকে জানতে হবে যে সিঙ্গাপুরে কি কি ধরনের ইনসেক্ট ডিজিজ আছে, এবং সেটা যদি আমার দেশে থেকে থাকে সেটা সমস্যা নাই, তা আমার দেশেও আছে তাদের দেশেও আছে, তাহলে কিন্তু সেটা পাঠালেও সমস্যা নেই, কারণ সেটা কিন্তু কোয়ারেন্টাইন ইনসেক্ট বা ডিজিজ না। কোয়ারেন্টাইন ইনসেক্ট বা ডিজিজ আমরা সেটাকেই বলছি যেটা আমার দেশে আছে সে কিন্তু সিঙ্গাপুরে নেই, আমার দেশে আছে মালয়েশিয়ায় নেই। তাহলে কি হবে, আমি যেখানে আলু রপ্তানি করছি, আলুর মাধ্যমে পরিবাহিত হয়ে একটা রোগ যদি ওই দেশে চলে যায়, সেটা কিন্তু ওই দেশের জন্য অনেকটা হার্মফুল হবে, এবং সেটা আরো অনেক ধরনের ফসলের জন্য ক্ষতিকারক হতে পারে। এর জন্য আমি যখন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট অর্থাৎ উদ্ভিদ স্বাস্থ্য সনদ আমরা যেটা দেই, আমরা প্লান কোয়ারেন্টাইন কি করে 3টা সার্টিফিকেট আমরা ইস্যু করি বাংলাদেশ সরকারের পক্ষে। বাংলাদেশ সরকারের অথরিটি হচ্ছে এই প্লান কোয়ারেন্টিন উইং
এবং তার মাধ্যমে হচ্ছে আমাদের এই প্ল্যান কোয়ারেন্টাইন স্টেশনগুলো। অর্থাৎ আপনি যখন কোনো পণ্য রপ্তানি করবেন, সেটা এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, যেটা সংক্ষেপে পিসি বলি, এই পিসি কিন্তু আমরা ইস্যু করি। আবার অন্য দেশ থেকে কোনো পণ্য যখন আমদানি করবেন, তখন ইম্পোর্ট পারমিট অর্থাৎ আমদানি অনুমতিপত্র ইস্যু করি। আমরা আর কি করি? ওই আমদানি অনুমতিপত্র অনুযায়ী পণ্যটা দেশে প্রবেশ করার জন্য দরকার পড়ে আরও, সেটাকে বলি আমরা রিলিজ অর্ডার। এই রিলিজ অর্ডারটাও আমরা ইস্যু করি। আবার ফিউমিগেশন সার্টিফিকেট, যে সমস্ত ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এখন একটা পণ্যের মধ্যে যে দেশে পাঠাবো সে দেশে যে রোগবালাই নাই কিন্তু আমার দেশে আছে, আমাকে কি করতে হবে? তাহলে সেটাকে শোধন করে বিভিন্ন ধরনের ফিউমিগেশন ট্রিটমেন্ট করে সেটা বিদেশে রপ্তানি করতে হবে, যেন ওই দেশে যে সেটা ওই দেশের জন্য ক্ষতির কারণ না হয়। এর জন্য ফিউমিগেশন সার্টিফিকেটও কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কৃষি এবং কৃষিজাত যত পণ্য আছে, আমদানি রপ্তানিটা পুরাটা এই প্ল্যান কোয়ারেন্টিন ডিপার্টমেন্টের মাধ্যমে আমদানি রপ্তানি করা হয়ে থাকে। এখন এবং এই কাজটা করতে গেলে আপনারা যখন কোনো পণ্য বিদেশে রপ্তানি করবেন, তখন এই প্ল্যান কোয়ারেন্টিন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাকে এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট আপনাকে গ্রহণ করতে হবে। এবং এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট গ্রহণ করার পরে তারপরে আপনারা যাবেন কাস্টমসে। তখন কাস্টম বাংলাদেশ সরকারের পক্ষে যে আপনার ট্যাক্স, ভ্যাট যে টাকাটা নেওয়া দরকার সরকারের আইনানুগভাবে, তারা এই কাস্টমস সেই টাকাটা গ্রহণ করে, তারা ফিজিক্যালি এক্সামিন করে কতটুকু পণ্য সার্টিফিকেট আমরা দিয়েছি, কতটুকু পণ্য আপনি পাঠাচ্ছেন, কোনো ধরনের যে পণ্য দিয়েছি সেই পণ্যটা পাঠাচ্ছেন কিনা। এখন কিন্তু সেটা কাস্টম সেটা দেখে। এবং এখন সবকিছু অটোমেশন হয়ে গেছে। পুরা কাজটা চলে কিন্তু অটোমেশন প্রক্রিয়া। আবেদনটা যেমন করবেন অনলাইনে, সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন অনলাইনে। আপনাকে অফিসে আসার কোনো প্রয়োজন নাই। শুধু যে কাজটা আমরা করতে হয় সেটা হচ্ছে ইন্সপেকশন। অর্থাৎ আপনি আবেদন করলেন, সে আবেদনের প্রেক্ষিতে আমাদের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর কিংবা কোয়ারেন্টাইন অফিসার ফিল্ডে যাবেন। বর্তমানে চট্টগ্রামে প্রায় ২১টা বোধহয় প্রায় অবডক রয়েছে এবং একটা হচ্ছে সরকারি পোর্ট। অর্থাৎ যেহেতু এখানে স্থান সংকুলান হয় না, প্রাইভেট কিন্তু অবডক আছে চট্টগ্রামে প্রায়, এখন মনে হয় 18টা মনে হয় এখন বর্তমানে ওয়ার্কিং অবস্থায় আছে। এই 18টা যে মানে অবডক আছে, অর্থাৎ যেখানে পণ্যগুলো রাখা হয়, এবং সেটা কাস্টমস বন্ডেড ওয়্যার হাউস, অর্থাৎ সেটা কাস্টমস এর অফিসও সেখানে আছে, সেটা বন্ডেড ওয়্যার হাউস। সুতরাং আমাদের ইন্সপেক্টররা রেগুলারলি কিন্তু ফিল্ডে যাচ্ছেন এবং সেখান থেকে ওনারা ইন্সপেকশন করেন। একটু সরি, আমার জাস্ট একটু সময়, একটা মিনিট, আমার একটা ফোন আসছে আমেরিকা থেকে, একটু জাস্ট ধরে আমি সেটা দিচ্ছি। হ্যাঁ আতিক, হ্যালো। হ্যাঁ আতিক, আতিক, হ্যাঁ ভালো আছে। আমি একটা অনলাইন অনলাইন ক্লাসে আছি, তো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। পরে তোমাকে ফোন দিচ্ছি, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ আল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন করার মাধ্যমে আমরা পণ্যটা স্বচক্ষে সেখানে দেখি, এবং সেটা আমাদের যে কোয়ারেন্টিন ল্যাব রয়েছে সেই ল্যাবে যদি পরীক্ষা করার প্রয়োজন পড়ে আমরা পরীক্ষা করি, এবং পরীক্ষা করার পরে আপনার কাগজপত্র এবং স্যাম্পল সবকিছু ঠিক থাকে, আমরা কিন্তু সার্টিফিকেট, তাৎক্ষণিক সার্টিফিকেট অধীনে আমরা দিয়ে থাকি। অর্থাৎ একটা এখানে একটা টাইম লিমিট রয়েছে। যদি সেটা পতনশীল পণ্য হয়, তাহলে কোয়ারেন্টিন আইন অনুযায়ী কিন্তু ইন্সপেকশনের 24 ঘন্টার মধ্যে আপনাকে সার্টিফিকেট দেওয়া লাগবে। অর্থাৎ একটা পণ্য একটা আপনি আপনার নিয়ে আসছেন, সে চীন থেকে আপনি মালটা, অরেঞ্জ কিংবা আঙ্গুর আপনি নিয়ে আসছেন, আবেদন করেছেন। এখন আমাদের ইন্সপেক্টর সেটা যাই ইন্সপেকশন করলো। ইন্সপেকশন করার পরে যদি আপনার পণ্য ঠিক থাকে এবং সমস্ত কাগজপত্র ঠিক থাকে, আমাকে কিন্তু 24 ঘন্টার মধ্যেই আমাকে সেই পণ্যটা রিলিজ অর্ডার দেওয়া লাগবে। এটা সরকারি আইন। সুতরাং আমরা সবসময়ের জন্য অ্যালার্ট থাকি যে আমাদের ঈদের মধ্যেও কিন্তু কাজ চলে। প্ল্যান কোয়ারেন্টাইন সিপোর্ট ঈদের মধ্যেও কাজ চলে। আমাদের শনিবার দিনও অফিস চলে, এবং সরকারি যে নিয়ম সকাল 9 to 5, সে 9 to 5 রুলস কিন্তু প্ল্যান কোয়ারেন্টাইনে নেই। আমাদের যতক্ষণ পর্যন্ত কাজ থাকে আমরা কিন্তু সে কাজ শেষ করে আসি। সুতরাং আমরা চেষ্টা করি যেন আমাদের কারণে কোনো পণ্য যেন আটকে না যায়। সুতরাং আমরা সেভাবেই কাজ করে থাকি। এখন
আপনারা এখানে যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে, আমি দেখছি যে 25 পার্টিসিপেন্ট অলরেডি জয়েন্ট ইন দ্য ওয়ার্কশপ, যেটা এখন আমরা যখন কোনো পণ্য রপ্তানি করতে যাব, আমাদের কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আমি সমস্যাগুলি আগে বলি, মানুষ পজিটিভের চেয়ে আপনি যদি আগে থেকে জানেন যে আমাদের কি কি সমস্যাগুলো রয়েছে, তাহলে কিন্তু আপনার জন্য আগাতে অনেকটা সহজ হবে। যে আপনার কি কি বাধা প্রাপ্ত হতে পারেন, কোন কোন জায়গায় প্রবলেমগুলি রয়েছে, এবং কে কে পণ্য রপ্তানি করছে, কোন দেশে পণ্য রপ্তানি হচ্ছে। আপনি যদি তথ্যটা আপনার জানা থাকে যে সমুদ্র বন্দরের মাধ্যমে বর্তমানে কি পণ্য কোন দেশে যায়, হয়তো শাহজালাল এয়ারপোর্টের মাধ্যমে কোন পণ্য কোন দেশে যাচ্ছে, কিংবা ল্যান্ডপোর্টের মাধ্যমে কি কি পণ্য যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, এই তথ্যটা যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য পণ্য সিলেকশন করা এবং সোর্সিং করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সুতরাং আমি এটা নিয়ে আগামীতে আরো বিস্তারিত কথা বলবো, যে আমাদের এই চট্টগ্রাম সিপোর্টের মাধ্যমে কি কি পণ্য যায়, কোন কোন দেশে যায়, সেটা আমি চেষ্টা করব যেটা লিস্ট আকারে আপনাদেরকে যদি দেওয়া যায়, সেটা আপনাদের মানে সোর্সিং এর জন্য ভালো হবে, সেটা সহায়ক হবে। তখন আপনারা বুঝতে পারবেন যে কি পণ্যগুলো যাচ্ছে, এবং সে পণ্যগুলো সোর্সিং এক একজনের জন্য এক একটা ভালো হবে। এখন যার কাছে আলু ভালো আছে যে এলাকায়, উনি আলু পাঠাবেন। যে এলাকায় আম ভালো আছে, যেমন আম যাচ্ছে এখন, আম রপ্তানি হচ্ছে, যদি ওটা সিপোর্টের মাধ্যমে যায় না, এটা আমটা রপ্তানি হয় এয়ারপোর্ট দিয়ে, শাহজালাল এয়ারপোর্ট দিয়ে। এবং এ প্রসঙ্গে একটু বলে রাখি, যে পণ্যগুলো ইউরোপে যায়, বাংলাদেশ সরকার কিন্তু আমাদের ঢাকায় শ্যামপুরে একটা প্যাকিং হাউস করেছে, শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউস। আপনারা যারা ব্যবসা করেন তারা ইতিমধ্যে জানেন, আর যারা করবেন, যদি ঢাকার মাধ্যমে পাঠান, কোনো পণ্য ইউরোপে পাঠান, তাহলে সেটা আপনাকে সেখান থেকে সার্টিফিকেট আপনাকে নেওয়া লাগবে। অর্থাৎ শ্যামপুর প্যাকিং হাউসের মাধ্যমে যে পণ্যগুলো ইউরোপে যায়, এটা কিন্তু এই পিসি অর্থাৎ সার্টিফিকেটটা ইস্যু করে শ্যামপুর প্যাকিং হাউসের মাধ্যমে। সেটা যদি প্যাকিং হাউস, সেখানে গ্রেডিং, সর্টিং, লেবেলিং তাদের সামনে সেটা করা হয়, যার ফলে এই প্রোডাক্টের যে গুণাবলী, এবং সেখান থেকে রপ্তানি করলে পরে সে পণ্যটির ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্সটা মেনটেন করা সহজ হয়। এবং যে পণ্যগুলো মধ্যপ্রাচ্যে যায়, সেগুলো কিন্তু শাহজালাল এয়ারপোর্টে আমাদের প্ল্যান কোয়ারেন্টাইন স্টেশন রয়েছে। আরেকটা স্টেশন রয়েছে শাহজালাল এয়ারপোর্টে। সেগুলো শাহজালাল এয়ারপোর্টে তারা ইন্সপেকশন করে, এবং ইন্সপেকশন করে সেখান থেকে তারা সার্টিফিকেট দেয়, পিসি দেয়, এবং সেই পিসির মাধ্যমে সে পণ্যগুলো আপনার সৌদি আরব সহ গালফ কান্ট্রিজ গুলি যেগুলো আছে, সেগুলো কিন্তু সেখান থেকে পণ্যটা রপ্তানি হচ্ছে। এখন তাহলে আপনারা এতক্ষণে এতটুকু বুঝতে পারলেন যে পণ্যটা রপ্তানি করতে গেলে কারা এটা অথরিটি, কিভাবে এটা, কি সার্টিফিকেট লাগবে, এবং কিভাবে পণ্যটা যাবে। এখন আমাদের যে সমস্যাগুলো রয়েছে, কিছু সমস্যা হচ্ছে ব্যক্তিগত সমস্যা, কিছু হচ্ছে আইনগত সমস্যা, আমাদের দেশের আইন এবং আন্তর্জাতিক আইন, এবং কিছু আছে যে পণ্য পরীক্ষা করতে হয়। আমাদের যেহেতু একটি ডেটি ল্যাবরেটরি নেই, এটা আমাদের জন্য একটা সমস্যা। কারণ যে পণ্যগুলো পরীক্ষা করার প্রয়োজন হবে, এবং আমার এখানে যেটা করার ব্যবস্থা নেই, তখন কিন্তু সেটা আমরা একটি ডেটের ল্যাবরেটরিতে পাঠাই। আপনারা জানেন সায়েন্স ল্যাবরেটরিতে আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম। বিআরআইসিএম একটা ল্যাবরেটরি হয়েছে। খুবই সুন্দর এবং চমৎকার একটা ল্যাবরেটরি। আমরা তাদের সাথে আমাদের প্রোগ্রাম ছিল। আমরা একটা দিন হোল ডে সেখানে আমরা ভিজিট করেছি। সেখানে কিন্তু এমআরএল সহ অনেক কিছু পরীক্ষা করার পদ্ধতি রয়েছে। তাদের সেই ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটিস এবং সেই স্কিল ম্যান পাওয়ার তাদের রয়েছে। এবং আপনারা অনেকেই জানেন কিংবা কেউ জানেন না, আমরা যখন মুড়ি রপ্তানি করি, বিশেষ করে এই যে রমজানের ঈদ, এই ঈদের রমজানের ঈদে যখন রমজান মাসের আগে কিন্তু বিদেশে মুড়ি পাঠানোর একটা বিশাল চাপ পড়ে, অনেকেই বিদেশে মুড়ি পাঠাতে চান। এই মুড়ি পাঠাতে গেলে এই মুড়ির ভিতরে কিন্তু বিদেশি একটি এমবার্গো দিয়ে রেখেছে যে ট্রাইসাইক্লাজল এবং কার্বেন্ডাজিম, এই দুইটা কীটনাশকের মাত্রা বেশি আছে। অর্থাৎ তারা পরীক্ষা করে দেখেছে যে বাংলাদেশে এই ট্রাইসাইক্লাজল এবং কার্বেন্ডাজিম যে মাত্রায় আছে, তার স্বাভাবিকের চেয়ে বেশি। সুতরাং আমাদের সেটা কিন্তু এনশিওর করতে হয়। তখন আমরা সেই মুড়িকে সায়েন্স ল্যাবরেটরিতে যে ল্যাব রয়েছে বিআরআইসিএম, সেখানে আমরা পাঠাই। সেখানে পাঠানোর পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, যে লিমিটটা রয়েছে এটা উইদিন দ্য লিমিট, অর্থাৎ আমার যে রেঞ্জ রয়েছে, রেঞ্জের মধ্যে সেটা রয়েছে, তখন আমরা সেটাকে পিসি দিয়ে থাকি। এই যে আপনি যদি না জানেন যে কোথায় পরীক্ষা করবেন, একটা পণ্য সিলেকশন করলে এমন ভাবে
এখন সেই পণ্যটাতে পরীক্ষা করতে হবে, কোথায় পরীক্ষা করতে হবে, এটা নিয়ে যদি আপনার মধ্যে কনফিউশন থাকে, তাহলে কিন্তু আপনি আগাতে পারছেন না। আপনি সময় ক্ষেপণ হবে, আপনার ব্যবসায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যারা পলিসি মেকার, পলিসি মেকিং এ কিছু কিছু সমস্যা রয়েছে। যাই হোক, পলিসি মেকিং কিংবা আন্তর্জাতিক আইন কিংবা জাতীয় আইন, এটা যেহেতু আমরা এখানে চেঞ্জ করার কোনো ক্ষমতা ব্যক্তির আমাদের নাই, এটা সরকারের বিষয় এবং সরকার কিন্তু চেষ্টা করছে। বর্তমানে কৃষি এবং কৃষিজাত পণ্যের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ঢাকায় যেমন শ্যামপুরে একটা প্যাকিং হাউস হয়েছে, চট্টগ্রামেও প্রকল্প নেওয়া হচ্ছে, চট্টগ্রামেও কিন্তু এই প্যাকিং হাউস হবে। এবং বাংলাদেশে যে নতুন একটা অথরিটি করেছে, গ্যাপ অথরিটি, আপনারা অনেকে হয়তো জানেন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস একটা অথরিটি করেছে 2023 সালে। এবং যে কোনো পণ্য, যেমন আমরা চট্টগ্রাম সিপোর্ট দিয়ে ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত পণ্য, ব্রিঞ্জেল, বেগুন, তারপরে আমরা এ জাতীয় পণ্য কিন্তু রপ্তানি করি। আমরা এখন যেটা করি, যে প্র্যাকটিসটা করি, সেটা হচ্ছে যে এলাকা সেটা উৎপাদিত হয়, সেই এলাকার এগ্রিকালচার অফিসারের তত্ত্বাবধানে সে পণ্যটা উৎপাদন করতে হয়। এবং সে এগ্রিকালচার অফিসারের এই মর্মে সেটাকে ইনশিওর করতে হয় যে এটা তার সুপারভিশনে উৎপাদন করা হয়েছে, এখানে কোনো ক্ষতিকারক কীটপতঙ্গ কিংবা এটার মধ্যে ইনসেক্ট বা ডিজিজের সংক্রমণ হয়নি এবং এই পণ্যটি বিদেশে রপ্তানি যোগ্য। এটা কিন্তু কৃষি অফিসার সে সার্টিফাই করলেই তারপরে কিন্তু আমরা সে পণ্যটা স্যাম্পল এনে আমরা আমাদের মতো প্ল্যান কোয়ারেন্টিনের যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে আমরা করে কিন্তু রপ্তানি করি। আগামীতে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস একটা গ্যাপ অথরিটি কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যে করেছে। সুতরাং এই গ্যাপ অথরিটি কাজটা হবে যে আপনারা যখন কোনো পণ্য উৎপাদন করবেন, তখন সেই এলাকার এগ্রিকালচার অফিসারের মাধ্যমেই সেটা হবে এবং সেটা প্রত্যেকটা জিনিস হাতে কলমে কাগজপত্রে সেটা কিন্তু লিখিত আকারে থাকবে। এবং আপনি যে জমিটা সেটা সয়েল টেস্ট থেকে আরম্ভ করে যে মাটিতে কতটুকু ছিল উপাদান, আপনি কি ফার্টিলাইজার আপনি ইউজ করলেন, আপনি যে ইরিগেশন দিলেন, তার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল টক্সিসিটি কিংবা কোনো ধরনের হেভি মেটালস আছে কিনা, আপনি যে সার দিলেন, কি মাত্রায় সার আপনি প্রয়োগ করলেন, এটা কি কোনো লিমিটের মধ্যে ছিল নাকি এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার হয়ে গেছে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। আপনি যখন এটাতে কালচারাল অপারেশন করবেন, এটার মধ্যে আপনি বায়োলজিক্যাল অপারেশন করবেন, এটার মানে আপনি পোস্ট মানে এটা যখন সেটা ফসলটা উত্তোলন করবেন, তখন কি অপারেশন করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে পারলেন, পুরো জিনিসটা। এবং সর্বশেষ আপনার যে ইন্টারভেল, একটা আপনি কীটনাশক প্রয়োগ করার কি ইন্টারভেলে আরেকটা কীটনাশক প্রয়োগ করলেন, ফসল উত্তোলনের কতদিন আগে আপনি সেটা প্রয়োগ করলেন। অর্থাৎ পুরো জিনিসটা, পুরো সাইকেলটা একেবারে উৎপাদন থেকে আরম্ভ করে রপ্তানি পর্যন্ত এই পুরো জিনিসটা কিন্তু এখন খাতা কলমে লিখিত আকারে থাকবে। এবং সেটার আপনি যে ফার্মের মাধ্যমে যদি করেন কিংবা নিজস্ব জমিতে করেন, তার একটা আইডি নাম্বার পড়বে। সেখানে যে ফসল, সে ফসলের একটা নাম্বার পড়বে। অর্থাৎ এটাকে আমরা বলছি ট্রেসিবিলিটি। অর্থাৎ যে আমটা সে আপনি আম পাঠাচ্ছেন। এখন আপনি রাজশাহী থেকে আম নিয়ে আসছেন। এখন পণ্যটা রাজশাহীর জন্য একটা কোড পড়লো। রাজশাহীর কোন বাগান থেকে নিয়ে আসলেন তার জন্য একটা কোড পড়বে। তারপরে আপনি সেখানে কোন এগ্রিকালচার তত্ত্বাবধানে হয়েছে তার জন্য কোড পড়বে। অর্থাৎ এই আমটার মধ্যে কোনো সমস্যা যদি অ্যারাইজ করে, কোনো প্রবলেম যদি হয়, তখন এটা এতটুকু নিশ্চিত করা যাবে এই আমটা বাংলাদেশের অমুক জায়গা থেকে এসেছে। তখন এটাকে ট্রেস ব্যাক করতে হবে। ট্রেস ব্যাক অর্থ হচ্ছে যে আমরা তখন কেন এটার মধ্যে সমস্যা হইল? এটার মধ্যে কি ফার্টিলাইজার কি এক্সেসিভ ফার্টিলাইজার ইউজ করা হয়েছে? এটার মধ্যে কি পেস্টিসাইড কি এক্সেসিভ ইউজ করা হয়েছে? প্রয়োজন ছিল না তারপরেও দেওয়া হয়েছে? এটাতে যে ইন্টারকালচারাল অপারেশন করা হয়েছে সেটা কি সঠিকভাবে হয়েছে? প্রত্যেকটা জিনিস যখন ট্রেস ব্যাক করবেন, তখন কিন্তু আপনি সেটাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন। যে এই প্রবলেমের জন্য আমার এই পণ্যটা বিদেশে যেয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। অলরেডি বাংলাদেশ কিন্তু এই সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আইন হয়ে গেছে এবং এটা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় অলরেডি প্রশিক্ষণ আরম্ভ হয়ে গেছে। সুতরাং আগামীতে যারা আপনারা ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রুটস যারা রপ্তানি করবেন, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে আগাতে হবে। অর্থাৎ সেটা পুরাটা এই গ্যাপ সার্টিফাইড পণ্য হতে হবে। সেই পণ্য আসবে, তারপরে আমরা প্রথমেই সেরকম দেখব যে এটা গ্যাপ সার্টিফাইড কিনা। তারপরে আমরা আমাদের যেটুকু দেখার পার্ট,
আমরা এতটুকু দেখব, প্রয়োজন ল্যাবে পরীক্ষা করব, তারপরে আমরা সেটা পিসি দিব, তারপরে সে পণ্যটা রপ্তানি হবে। সুতরাং আপনাকে এতটুকু বোঝা গেল যে আগামীতে কিন্তু আস্তে, আস্তে কঠিন হয়ে যাচ্ছে। কঠিন অর্থে এই অর্থে যে আপনাকে নিয়ম কানুনের মধ্যে দিয়ে আপনি যাবেন, তাতে করে আপনার জন্য সহজ হবে। পণ্যটা বিদেশে যে ইন্টারসেপ্টেড হবে না। আপনার পণ্যটা বিদেশে রপ্তানি হবে এবং সেটা অর্গানিক ফার্মিং। আজকাল অনেকে জানেন যে অর্গানিক ফার্মিং বাংলাদেশেও হচ্ছে। অনেকে দাম বেশি দিয়েও এই অর্গানিক ফার্মিং যে পণ্যগুলো এগুলি খান। সুতরাং একদিকে আমার দেশের মানুষ শুধু সব তো বিদেশে পাঠালেই চলবে না। আমাদের দেশের মানুষ একদিকে যেমন সেফ ফুড পাবে, পাশাপাশি আমরা যেটা বিদেশে রপ্তানি করব সেটাও আন্তর্জাতিক আইন কানুন মেনে আমাদেরকে রপ্তানি করা আমাদের জন্য সহজ হবে। এখন এই যে রপ্তানির যে ব্যাপারটা আসলো, সে আপনি যে বাঁধাকপি রপ্তানি করেন, আপনি ফুলকপি রপ্তানি করেন কিংবা আম রপ্তানি করেন, যেমন আম রপ্তানি হচ্ছে। আমের ভিতরে কোনো ধরনের এক্সেসিভ এক্সেসিভ ইউজ অফ পেস্টিসাইড আছে কিনা? যেহেতু পেস্টিসাইড প্রয়োগ করতে হয়। এখন সেটা যদি বেশি মাত্রায় ব্যবহার করেন, সেটা যে অবশিষ্টাংশ আকারে আমরা যখন সেটা গ্রহণ করব, ইনটেক করব, সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করবে। এবং সেটা যদি অতিরিক্ত মাত্রায় আমার শরীরে প্রবেশ করে, সেটা কিন্তু আমার জন্য হার্মফুল হবে। তার জন্য কি করতে হয়? পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে দেখতে হয়। অর্থাৎ এমআরএল টেস্ট করতে হয়। যেটাকে আমরা বলছি মেক্সিমাম রেসিডিউ লিমিট। অর্থাৎ বাংলা আন্তর্জাতিক যে আইন আছে, সে আইনের ভিতরে একটা কাঠামো দেওয়া আছে যে এই স্ট্রাকচার অনুযায়ী এতটুকুর মধ্যে থাকলেই দিস ইজ অন দ্য লিমিট। তারা লিমিট আমাদেরকে বলে দিয়েছে। আপনি যদি কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশনের সে রুলস যেটা যান, সেটা যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়, সেই নিয়ম অনুযায়ী গেলে পরে প্রত্যেকটা পেস্টিসাইডের একটা মাত্রা সেখানে উল্লেখ করা আছে। যে এই পেস্টিসাইডটা এতটুকু পরিমাণ সর্বোচ্চ থাকতে পারে এবং যেটাকে আমরা গ্রহণ করতে পারি, যেটাকে বলা হয় এডিআই, অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক। এডিআই মানে আমরা সেটা খেলেও সেটা আমাদের জন্য হার্মফুল হবে না। সুতরাং আপনাকে কিন্তু এতটুকু কিন্তু আমাদেরকে নিশ্চিত করেই বিদেশে রপ্তানি করতে হবে। তাহলে এখন আমরা যে জিনিসটা এতটুকু থেকে বুঝলাম যে আমাদের প্ল্যান কোয়ারেন্টাইন রুলস তাহলে আমাদের জানতে হবে। আমরা যে আইনটা ফলো করি সেটা হচ্ছে প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্ট ২০১১ এবং প্ল্যান কোয়ারেন্টাইন অর্ডিন্যান্স ২০১৮। আমি এগুলো বিস্তারিত বলছি, আপনারা কিন্তু অনলাইনে সার্চ করলেই পুরো আইনটা কিন্তু অনলাইন থেকে আপনারা বের করতে পারবেন। পুরো আইনটা অনলাইনে রয়ে গেছে। যদি আপনি সার্চ দেন যে প্ল্যান কোয়ারেন্টাইন অ্যাক্ট 2011 এবং প্ল্যান কোয়ারেন্টাইন অর্ডিন্যান্স 2018, তাহলে আপনি পুরো আইনটার মধ্যে কি আছে আপনি কিন্তু সেই আইনটা আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার জন্য আগামী দিনে যখন ব্যবসা করবেন তখন আপনার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক তেমনি আপনি যেটা যেটা গ্যাপ অথরিটি যে আইনটা হয়েছে ২০২৩ সালে, এটাও আপনি যদি অনলাইনে যা সার্চ করেন যে কিভাবে গ্যাপটা হবে, আপনি যদি আগে থেকে সেই প্রস্তুতি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি আগেই জানছেন যে এই গুলোর মধ্য দিয়ে আমাকে আগাতে হবে। এখন আপনার এই কাজটা করতে গেলে অনেক কয়টা সরকারি প্রতিষ্ঠানের সাথে কিন্তু আপনাকে জড়িত হইতে হবে। অর্থাৎ কোন প্রতিষ্ঠান এই কাজের সাথে যুক্ত? যেমন আমি বললাম প্ল্যান কোয়ারেন্টাইন অফিস। আপনি এখন চট্টগ্রাম দিয়েই পাঠান, ঢাকা দিয়েই পাঠান বা বেনাপোল দিয়ে পাঠান, মংলা দিয়েই পাঠান, যেখানেই পাঠান না কেন আপনাকে সেখানে প্ল্যান কোয়ারেন্টাইন অফিসের মাধ্যমেই কিন্তু আপনাকে এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট গ্রহণ করতে হবে। যেমন রয়েছে কাস্টমস, বাংলাদেশ সরকারের পক্ষে এনবিআর, আপনাকে সেখানে এনবিআর এর কাজ আরম্ভ হবে। কোয়ারেন্টাইন সার্টিফিকেট পাওয়ার পরে আপনি এনবিআর এর কাছে যেতে হবে। সেখানে তারা ট্যাক্স, ভ্যাট, সেটা অ্যাসেসমেন্ট, পণ্য অ্যাসেসমেন্ট যা কিছু আইনানুগ তাদের তো আছে, তারা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনি সিপোর্ট অথরিটি কিংবা ল্যান্ড পোর্ট অথরিটি আপনার তাদের প্রয়োজন পড়বে। আপনার যেগুলো ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকে একটা ফর্ম আছে, আপনারা জানেন রপ্তানি করতে গেলে সেটা ইএক্সপি ফর্ম বলে। সেই বাংলাদেশ ব্যাংকের আপনাকে শরণাপন্ন হতে হবে। আপনার ইপিবি অর্থাৎ এক্সপোর্ট প্রমোশন যে ব্যুরো আছে, আপনি এখানেও যদি যান আপনারা কিন্তু অনেক তথ্য সেখানে পেয়ে যাবেন। যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের কাজ হচ্ছে এক্সপোর্টকে প্রমোট করা। এবং আপনারা জানেন কিছু কিছু পণ্য বিদেশে রপ্তানি করলে গভর্নমেন্ট কিছুটা প্রণোদনা দেয়, গভর্নমেন্ট কিছুটা ইনসেনটিভ দিয়ে থাকে। এবং এই ইনসেনটিভটা কিন্তু এই আপনার এই বাংলাদেশ ব্যাংক এবং এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের মাধ্যমে কিন্তু সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি আপনাকে চেম্বার অফ কমার্সের সদস্য হতে হবে। আপনাকে যে অ্যাসোসিয়েশনের আপনি যে পণ্যটা পাঠাবেন, যদি আপনি আলু পাঠান তাহলে আলু রপ্তানিকারক সমিতি, আপনি যদি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পাঠান
তাহলে একটা অ্যাসোসিয়েশন আছে যে আপনার ভেজিটেবলস অ্যালাইড অ্যান্ড ফ্রুট অ্যাসোসিয়েশন, BFAPF আমাদের নাম। প্রত্যেকটা পণ্যের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাসোসিয়েশন আছে। সুতরাং আপনার প্রোডাক্ট সোর্সিং এর উপরে ডিপেন্ড করে আপনি সেই অ্যাসোসিয়েশনের সদস্যপদ আপনি নেবেন। কারণ সদস্যপদ না নিলে আপনার যে ইনসেন্টিভটা এটা আপনি কিন্তু উঠাতে পারবেন না। এবং এটা সেখানে সদস্য হওয়ার মাধ্যমে আপনার আরো অনেক লোকের সাথে পরিচয় হবে যে অন্যরা কিভাবে পাঠাচ্ছে, তখন তাদের কাছ থেকে তথ্য পেতেও আপনার জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং এই কাজটা কিন্তু করবে আপনি না, এই কাজটা করতে হবে কিন্তু সিএনএফ। সিএনএফ মানে ক্লিয়ার অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। অর্থাৎ আপনি রপ্তানি করছেন, কিন্তু আপনি কাস্টম, কোয়ারেন্টিন, পোর্ট অথরিটি, যেখানে যেখানে আপনার কাজটা রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু আপনার পক্ষ হয়ে সিএনএফরা এই কাজটি করে দিবে। এবং সিএনএফ এর সাথে আপনার সেই মানে চুক্তি থাকবে যে এই কাজটা করবে কি সিএনএফ। সুতরাং এক্ষেত্রে ভালো সিএনএফ, যারা দক্ষতা সম্পন্ন সিএনএফ, আপনার দক্ষতা সম্পন্ন সিএনএফ সিলেকশন করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ যারা দক্ষ তারা আপনাকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিবে যে কিভাবে করলে কাজটা ভালো হবে। তারা কিন্তু অনেক এক্সপার্ট, যারা অনেকদিন যাবত কাজ করছেন তারা কিন্তু জানে যে কোয়ারেন্টাইনের জন্য কিভাবে কোন কোন পেপারস লাগবে, কাস্টমসে কি 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 লাগবে, পোর্টে কি কি লাগবে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কি কি কাগজপত্র লাগবে তারা সবই অবগত, সবই জানে। সুতরাং আমরা তাদের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আগাতে হবে। এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার এই ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স। অর্থাৎ আপনি যে যে আম পাঠাচ্ছেন, আমটা আপনি ইউরোপে পাঠাবেন, গালফ কান্ট্রিজে পাঠাবেন, যে দেশে পাঠাবেন সেই দেশের আইন অনুযায়ী আপনাকে কমপ্লাই করে, অর্থাৎ সেই শর্ত পূরণ করে কিন্তু আপনাকে বিদেশে পাঠাতে হবে। সে আপনি একটা একটা এই আম জাপানে পাঠাবেন। আমি যেহেতু জাপান গিয়েছিলাম এবং জাপানে যে ট্রেনিংটা করেছিলাম সেটা হচ্ছে ভিএইচটি, ভ্যাপার হিট ট্রিটমেন্ট। বাংলাদেশেও এখন এটা আসবে সামনে, এটা কাজ আরম্ভ হচ্ছে। এই ভ্যাপার হিট ট্রিটমেন্ট হচ্ছে বাংলাদেশে যেহেতু ফ্রুট ফ্লাই আছে, বাংলাদেশে এই ফ্রুট ফ্লাইকে ইরাডিকেট করার জন্য এই ভ্যাপার হিট ট্রিটমেন্টটা আপনার খুবই কার্যকরী। এবং এর আরো অনেক পদ্ধতি আছে। ইরাডিয়েশন টেকনোলজি বলা হয়, হট ওয়াটার ট্রিটমেন্ট করে, কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট করে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। যেমন জাপান প্রেফার করে হচ্ছে এই ভিএইচটি, ভ্যাপার হিট ট্রিটমেন্ট। অর্থাৎ সেখানে একটা তাপমাত্রায় সেটাকে করে কি আমের ভিতরে আপনার আমের ভিতরে সেটাকে ভিতরে সেই ইটা যে নবটা ইনসার্ট করে দেয়। এবং ইনসার্ট করে দিলে আমরা দেখেছি যে 47.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা 46.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে 20 মিনিট থাকলে পরে আমের ভিতরে যদি ফ্রুট ফ্লাইয়ের লার্ভা থেকেও থাকে, সে ফ্রুট ফ্লাই লার্ভা কিন্তু আর বেঁচে থাকে না, সেটা মরে যায়। আমরা আর্টিফিশিয়ালি রেয়ারিং করে ফ্রুট ফ্লাইকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করার মাধ্যমে এটা আমরা প্রমাণ করেছি যে হ্যাঁ, এটা ইফেক্টিভ এবং এই টেম্পারেচারে এটা কাজ করে। সুতরাং এই যে আপনি জাপানে পাঠাতে গেলে যে আপনি যে না জানেন যে আপনি আপনি কন্ট্রাক্ট করে ফেললেন ওই দেশের এক্সপোর্টার আর ইম্পোর্টার দুজনে মিলে যে ভাই তুমি তো জাপানে আসো, তোমার কাছে আমি আম পাঠাবো, তুমি আম নিবা, আমি আম পাঠাই দিলাম। তখন কি হবে? কোয়ারেন্টাইনে গেলেই এটা আটকে যাবে, কারণ আপনি যেহেতু অবগত জানেন না, আপনি কমপ্লায়েন্স জানেন না। এখন আপনি ভ্যাপার হিট করে পাঠাইলেন কোন দেশে? আমেরিকাতে। এটা আমেরিকা গ্রহণ করবে না। কারণ তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে আপনার রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার আ আপনার সেটাকে বলা হয় আপনার ইরাডিয়েশন টেকনোলজি। মানে সেটা অর্থাৎ একেকটা দেশের আ জন্য একেক ধরনের আ ট্রিটমেন্ট প্রযোজ্য। সুতরাং এক্ষেত্রে আপনাকে এজন্য যে পণ্য নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে সেই পণ্য সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনার সোর্সিং, প্রোডাক্ট নাম ঠিক করা, সোর্সিং কোথা থেকে করবেন, সোর্সিং আপনাকে ঠিক করা এবং তারপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। যে আপনি কি গালফ কান্ট্রিতে পাঠাবেন? আপনি কি আ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে পাঠাবেন? আপনি কি অস্ট্রেলিয়ায় পাঠাবেন? আপনি কি কানাডায় পাঠাবেন? কোন দেশে পাঠাবেন? আপনার দেশ সিলেকশনের উপরে এবং পণ্য সিলেকশনের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। এখন আপনি যেমন চট্টগ্রাম সিপোর্টের মাধ্যমে আমরা যেমন ফ্রেশ আম পাঠাতে পারি না। কিন্তু কাঁচা আমকে আমরা মানে যেটা কাঠ ম্যাংগো বলে, কাঁচা আমকে কেটে সেটাকে কিন্তু ফ্রোজেন অবস্থায় কিন্তু আমরা পাঠাচ্ছি। এটা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এটা কিন্তু সব দেশে যায়, ইউরোপেও যাচ্ছে। কারণ এই ফ্রোজেন অবস্থায় গেলে টেম্পারেচার কত? -18 ডিগ্রি, অর্থাৎ -18 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো ধরনের ইনসেক্ট বা ডিজিজ সংক্রমণের সম্ভাবনা থাকে না।
সুতরাং এটা নিয়ে তাদের কিন্তু আপত্তি নেই, কারণ তারা জানে যে এটা সেফ, কারণ এটা ফ্রোজেন আইটেম। আমরা সিঙ্গারা, পুরি, ভাপা পিঠা, পুলি পিঠা এগুলি কিন্তু পাঠাচ্ছি। এবং আপনারা জেনে অবাক হবেন, আমাদের দেশে যারা লোকজন আছে আপনার ইংল্যান্ডে, ইউরোপে, কানাডায়, আমেরিকায়, তারা কিন্তু আমাদের দেশের আমরা যত রান্না খেতে পারি, এই পুলি পিঠা, ভাপা পিঠা, সিঙ্গারা, সমোসা থেকে আরম্ভ করে এমন কোনো জিনিস নেই যেটা রপ্তানি হয় না। এগুলো যেহেতু ফ্রোজেন আইটেম, এর মাধ্যমে সুবিধা হচ্ছে যে রোগ পোকামাকড়ের সংক্রমণের সম্ভাবনা থাকে না, যার কারণে এইটা পাঠানো সহজ। কিন্তু যখন আপনি ফ্রেশ ম্যাঙ্গো কিংবা ফ্রেশ লেমন, ফ্রেশ কোনো কিছু করবেন যেটার মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা থাকবে, তখনই আপনাকে বিভিন্ন ধরনের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আপনাকে করতে হবে। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইজ ফ্রি ফ্রম ইনসেক্ট অ্যান্ড ডিজিজ। এটা আপনাকে শিওর হয়েই আপনাকে পাঠাতে হবে। এখন আপনি কোনো কারণে আপনি পাঠালেন, শিওর হয়ে পাঠাইলেন। পাঠানোর পরে দেখা গেল যে সেখানে যাওয়ার পরে রোগ জীবাণু পাওয়া গেল। তখন কি হবে? সেটাকে বলা হয় কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স, এনসি বলে, নন কমপ্লায়েন্স। অর্থাৎ তারা, আমি যে টেস্ট করে দিয়েছি, আপনি যখন কানাডায় কোনো একটা পণ্য যায়, আমেরিকায় যখন কোনো একটা পণ্য যায়, এটা কিন্তু সমুদ্র পথে যেতেও প্রায় কিন্তু ১ মাসের মতো সময় লাগে। এবং দেখা যায় ৩০, ৩৫ দিন, ৪০ দিন পরে সেটা কিন্তু যারা ভোক্তা তাদের কাছে যেয়ে জিনিসটা পৌঁছে। এখন পরীক্ষাগুলো দেওয়ার পরে যদি সেটা নন কমপ্লায়েন্স হয়, তখন কিন্তু আইন অনুযায়ী সেটাকে ধ্বংস করার, এই পণ্যটাকে ধ্বংস করার ৩ টা কাজ করতে পারে। একটা হচ্ছে ধ্বংস করা এবং সেটাকে ফেরত পাঠানো। অর্থাৎ তারা অস্বীকৃতি জ্ঞাপন করতে পারে যে তোমার এই পণ্য কিন্তু আমার দেশে আমি ঢুকতে দিব না। এবং এই যে যদি তারা অস্বীকৃতি জ্ঞাপন করে, পণ্যটা যদি ব্যাক টু দ্য শিপার্স হয়, তখন কিন্তু যিনি পণ্যটা পাঠালেন তার খরচেই কিন্তু আবার এই পণ্য আমার দেশে আনতে হবে। একদিকে আপনি পণ্যটাও আ তারা গ্রহণ করল না, আবার আপনার খরচ দিয়েই পণ্যটা বাংলাদেশে নিয়ে আসবেন এবং আপনার খরচ দিয়েই সেই পণ্যটাকে ধ্বংস করতে হবে। তাহলে দেখেন যে এটা কত রিস্কি একটা বিষয়। সুতরাং আমরা যদি এই বিষয়গুলোতে আগে থেকে না জানি, কোনরকমভাবে বাজার থেকে একটা পণ্য কিনে নিয়ে বিদেশে পাঠায় দিলাম, যেটা এখনো কোনো দেশে হচ্ছে। আমরাও যেহেতু এই সমস্যা হচ্ছে না, পাঠাচ্ছি এক্সপোর্ট রক্ষা করার জন্য, মানে এক্সপোর্ট বাড়ানোর জন্য। যেহেতু সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশের প্রবলেম এখনো হচ্ছে না। আমরা কিন্তু আলু এগুলো কিন্তু পাঠাচ্ছি। এই ফিল্ডের থেকে অনেকে নিয়ে পাঠাচ্ছি। যে সমস্যা হচ্ছে না। কিন্তু এটাই যখন আপনি ইউরোপে পাঠাবেন কিংবা উন্নত বিশ্বে পাঠাবেন, তখন কিন্তু সেভাবে পাঠালে হবে না। তখন কিন্তু পুরো প্রক্রিয়াটাকে মধ্যে আপনাকে গ্যাপ সার্টিফাইড করতে হবে, পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, এমআরএল পরীক্ষা করতে হবে, ট্রেসেবিলিটি এনশিওর করতে হবে। সুতরাং তখন কিন্তু সবকিছু আমরা কমপ্লায়েন্স আগে দেখবো, বুঝবো, তারপরে পাঠানোর মতো হইলে তারপরে পাঠাবো। কারণ একটা পণ্য যখন বিদেশে যায় নন কমপ্লায়েন্স হয়, একদিকে যিনি পাঠালেন তিনি যেমন ক্ষতিগ্রস্ত হন, পাশাপাশি দেশ ক্ষতিগ্রস্ত হয়। দেশের সুনাম বিঘ্নিত হয়। তখন এটা ওয়েবসাইটে তারা দেয়, আইপিবিসি ওয়েবসাইটে, যে বাংলাদেশের এই পণ্যটা আপনার কানাডায় এসেছিল এবং সেটার মধ্যে এই ইনসেক্ট এবং ডিজিজ পাওয়ার জন্য সেটাকে নন কমপ্লায়েন্স করা হয়েছে। এই তথ্যগুলো সারা ওয়ার্ল্ডের কাছে তখন চলে যায়। তখন একটা দেশ সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হয়, দেশ সম্পর্কে বাজে একটা আইডিয়া সৃষ্টি হয় এবং তখন ভালো পণ্যটাও অন্য কোনো দেশ সেটা গ্রহণ করতে চায় না। তো একদিকে আপনার পণ্য ক্ষতিগ্রস্ত হলেন, আরেকদিকে দেশের সমস্যা হয়ে গেল। সুতরাং ঠিক। আমরা এর জন্য আজকে যে আজকে যে আমাদের যে ট্রেনিং, আজকে যে আমাদের যে ওয়ার্কশপ, আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ফেসবুকের মাধ্যমে, আপনার ইউটিউবের মাধ্যমে, যে আমরা পণ্য পাঠানোর আগে আমরা সেই পণ্যের কমপ্লায়েন্সকে নিশ্চিত করে আমরা পণ্য সোর্সিং করব, পণ্য বিদেশে রপ্তানি করব। তাতে করে একদিকে আমার দেশের পণ্য বিদেশে রপ্তানি হবে, নন কমপ্লায়েন্স হবে না। আমি জেনে শুনে বুঝে পরীক্ষা-নিরীক্ষা করে আইনানুগভাবে জিনিস পাঠাবো। তাতে করে আমার পণ্যটা বিদেশে রপ্তানিটা নিশ্চিত হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের আজকের যে ট্রেনিং এর মুদ্রা কথা, যে এখন আরো অন্যান্য এটার সাথে একটা এক্সপোর্ট একটা বিশাল একটা বিষয়, আর অনেক বিষয় এর সাথে। আমি কথা বলছি রে। আরে ধন্যবাদ স্যার। আপনি হচ্ছে আমাদেরকে
সময় দেওয়ার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? আর এখানে যারা আছেন হচ্ছে ভাই আসসালামু আলাইকুম। প্লিজ আলামিন ভাই, আমি তো কথা বলতে চাই, তখন কথা বল। আপনারা যারা আছেন একটু মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। এখানে শুধুমাত্র সৈয়দ মনিরুল হক স্যার আর হচ্ছে মাইক্রোফোনটা ওপেন রাখবেন। এছাড়া আপনার যারা আছেন এটা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো ওনারা হচ্ছে মাইক্রোফোনটা মিউট করে রাখেন। হ্যাঁ, আমার জি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, জাস্ট জাস্ট আমি শেষটা করতে চাচ্ছি এইভাবে। তো সুতরাং আপনারা এই আজকে যে এই আলোচনার মাধ্যমে যদি আমরা এতটুকু শিখতে পারি যে আমাদের দেশ থেকে কৃষি এবং কৃষিজাত পণ্য, তাহলে আমি বললাম যে প্রোডাক্টের কি পণ্য পাঠাবেন, সেটা সোর্সিং এবং কোন দেশে পাঠাবেন, কান্ট্রি সিলেকশন, এবং আপনি কি প্রক্রিয়ায় পাঠাবেন, সেটা কি আপনি কি সেটা প্রসেস ফুড পাঠাবেন নাকি ফ্রেশ ফুড পাঠাবেন। সুতরাং এই যে আপনার প্রত্যেকটা প্যারামিটার, এই প্রত্যেকটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে আপনার কি পদ্ধতিতে আপনি সেটা আগাবেন। সুতরাং আগামীতে চেষ্টা করব যে আরো এই ক্লাসটাকে লম্বা করার মাধ্যমে চট্টগ্রাম সিপোর্ট দিয়ে কি কি পণ্য রপ্তানি হয়, আমরা কিভাবে সে পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করছি, কিভাবে পরীক্ষা নিরীক্ষা আমরা করছি, এটাতে আরো কি কি এটার সাথে বিষয়াদি আছে। আপনি আহ, দুজনে যখন আপনি ইম্পোর্টার এবং এক্সপোর্টার নেগোসিয়েশন করবেন, আপনার বিভিন্ন ধরনের ইনপুট আউট সেখানে আসবে, যে কি প্রক্রিয়ায় কি পদ্ধতিতে টাকাটা আপনি নেবেন। বিভিন্ন ধরনের এখানে কিন্তু অনেক প্রক্রিয়াগুলি ইনভলভমেন্ট রয়েছে, এবং সেগুলো আস্তে আস্তে করে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো লম্বাভাবে বিস্তারিত আকারে সেটা বলার চেষ্টা করব। এবং সেগুলো যদি আপনাদেরকে নোট আকারে দেওয়া যায়, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি আশা করব যে আপনারা যতটুকু আমি বলার চেষ্টা করলাম, সেই বলার আলোকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নগুলো নিব, এবং আগামী ক্লাসের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আহ, এই গ্রুপের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আশা করব যে তাতে করে এটা আপনাদের উপকারে আসবে। তো এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনলেন, এই জন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আইন কানুন, আমার কথা হচ্ছে আইন কানুন জানুন, আইন কানুন মানুন, এবং আইন কানুন মানার মাধ্যমে আমরা এই কৃষি এবং কৃষিজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসি এবং দেশের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলি। আমরা একদিকে আমরা নিজেরা লাভবান হই, পাশাপাশি আমাদের দেশেরও একটা বিশাল অর্থনৈতিক উপকারে আসবে। এতক্ষণ ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। বিশেষ করে হচ্ছে স্যার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আলামিন ভাই, যদি আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন আমরা রিকোয়েস্ট করব একটু প্লিজ মিউট করে রাখবেন। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট বা প্রায় 98% পিপল এখন যেহেতু ফ্যামিলিতে আছেন, আমরা অনুরোধ করতেছি আপনারা একটু মিউট করে রাখেন। যারা আপনারা হচ্ছে কথা বলবেন বা হচ্ছে কোশ্চেন করবেন, প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। আর এখানে আমাদের যারা আছেন আমরা প্রথমত জানাই হচ্ছে সৈয়দ মোহাম্মদ স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বিজনেস সেবা এবং বিজনেস সেবার টিমের পক্ষ থেকে। আন্তরিক ধন্যবাদ যে স্যার হচ্ছে আজকে ওনার ফার্স্ট অফিস এবং হচ্ছে ঈদের শেষ মুহূর্তে হচ্ছে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ওনার ব্যস্ত সময়ের মাঝে। আহ ধন্যবাদ স্যারকে জানাই। বিশেষত আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আজকের এই একটা প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা চট্টগ্রাম সি ফুড দিয়ে রপ্তানি এবং প্লান্ট কোয়ারেন্টাইন এর উপরে হচ্ছে আমরা আজকে আলোচনার পর্বটা ছিল। তো আশা করি হচ্ছে স্যারের যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করেছেন, আমরা চাই আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন হয়তো তারা এখান থেকে হয়তো কিছু জেনে বা উপকৃত হবেন ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই মনিরুল হক স্যারকে নিয়ে এবং হচ্ছে আরো দুইজন রিসোর্স পার্সন নিয়ে আগামী 28, 29, 30 তারিখে হচ্ছে একটা প্রোগ্রাম করতেছি, সেটা হচ্ছে 3 দিন ব্যাপী। হ্যাঁ, তো আশা করি হচ্ছে ওইখানে অ্যাগ্রো প্রোডাক্ট সোর্সিং থেকে রপ্তানি, বায়ার ফাইন্ডিং এবং চিটাং সি পোর্ট প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টের A to Z আমাদের ওই প্রোগ্রামটাতে সাজানো আছে। ইনশাল্লাহ আপনারা ওইখানে ব্যাপক আকার অনেক জানতে পারবেন।
আর আজকের যে আলোচনা হয়েছে এর এর মাঝে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, বাট অবশ্যই হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ। এখানে হচ্ছে এমডি বেলাল হোসেন ভাইয়া, বলেন ভাই, বেলাল ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই বিজনেস সেবার আলামিন ভাইকে, উনি একটার পর একটা এই সেক্টরের ট্রেনিং গুলো আয়োজন করার জন্য। আমি প্রথম থেকে শুরু করে ওনার সাথে আছি আর কি। যতটুকু জানতাম এটা আমি আরো দিন যাচ্ছে আমি জানছি, আরো ভালো সুবিধা হচ্ছে আর কি। আমি অলরেডি এই এগ্রিকালচারে কাজ করি আর কি। এটার আমি আমার বাড়ি বগুড়াতে, বগুড়া বাংলাদেশের অন্যতম একটা বিজনেস হাব, মহাস্থান হাব। সেখান থেকে আমি প্রায় 40 প্রকারের আইটেম নিয়ে আমি অলরেডি কাজ করি। আমার প্রোডাক্ট গুলো র্যান্ডম এক্সপোর্ট হচ্ছে আর কি। যেমন আলু, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কচুরমুখী, কসুরমুখী, কচুরফুল, লাইক দিস, এরকম আর কি। সবসময় 10-15-20টা আইটেম আমার চলে আর কি। এটা ব্যাপক পরিমাণে এক্সপোর্ট হচ্ছে। এটা যারা গ্রুপ অফ কোম্পানি, তাদের আমি এখানে বলা যায় আর কি, যেটা গ্রেডিং শর্টিং এগুলো আমি করে দিই আর কি। এটা বিভিন্ন ভাবে এক্সপোর্ট হচ্ছে, সেটা পদ্ধতিতে হয়, এদিকে ইয়ে পদ্ধতি হচ্ছে আর কি। তো আমি করছি আর কি। তো আপনারা যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং সবাইকে আমি বগুড়া আসার আমন্ত্রণ জানাই। এবং এটা আমি যতটুকু আরো ঋদ্ধ হয়েছি বা উপকৃত হয়েছি, সেটা এই বিজনেস সেবার আলমিন সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এটা আরো এগোক, আর আপনারা আসেন, এখানে জানতে পারবেন, অনেক কিছু জানার আছে আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে কোনো বিষয়ে, আমার এই বিষয়ে কোনো হেল্প থাকলে আমাকে আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করবো করার জন্য। থ্যাংক ইউ।